দুই ইস্যুতে ভারতের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি। এবং সর্বশেষ জানাবো, আজ হোক কাল হোক আমি ক্ষমতা ফিরে পাবই, তারপর মজা দেখাবো, কাদের হুমকি দিলেন স্বৈরাচারী হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই ইস্যুতে ভারতের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেছেন। তিনি এমন কথাও বলেছেন যে ভারতকে ফিরিয়ে দিতেই হবে হাসিনাকে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে বিচারও শুরু হয়েছে। 5 অভিযোগ আমলে নিয়ে হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। এবার হাসিনা আদালতের নির্দেশ অবমাননা করার জন্য 6 মাসের কারাদণ্ড দিয়েছে হাসিনাকে। হাসিনার 20 দাঁত ভেঙে দেওয়ার সব ব্যবস্থাই যেন হয়েছে। 1 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসিনার বিরুদ্ধে 250 বেশি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 200টির বেশি খুনের মামলা। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। 1 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও ইন্টারপোলের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার সরাসরি ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ না জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার পর থেকে ভারতের কূটনৈতিক, রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের মতে জোর আলোচনা চলছে। প্রশাসনের অন্দরেও চলছে নানা আলোচনা। বাংলাদেশ ঘুরপথে হাসিনাকে নিয়ে যাবার চেষ্টা করল কেন, তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা চুক্তির অবতারণা চলছে। তবে বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা একটি বিষয়ে একমত যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করানো সম্ভব। তবে বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা একটি বিষয়ে একমত যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করানো অসম্ভব। ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইছে ঢাকা, কিন্তু ভারত হাসিনাকে ঢাকার কাছে তুলে দিতে রাজি নন। তারা চায় হাসিনাকে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় দেখতে। প্রায় 10 মাস যাওয়ার পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হাসিনার বিচার কাজ শুরু করা হয়। বিচারে 5 অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। হাসিনাকে আবারও ফেরত চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, কিন্তু এবারও হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নন নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্ক তলানিতে নেমেছে। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসে মোদী সরকার মেনে নিতে পারেনি, এমনকি ডক্টর ইউনূসের কৌশলে মোদী সরকার বারবার পরাস্ত হয়েছে। এক কথায় মোদীর ঘুম হারাম করে দিয়েছে ডক্টর ইউনূস। এমন অবস্থায় মোদীর একমাত্র ভরসা বিএনপি। যেহেতু হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারছে না, সেহেতু বিএনপি এখন ভারতের একমাত্র ভরসা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হলেও সব বিচারের ভার এসে পড়বে ভারতের ওপরে এবং সেই প্রত্যর্পণ চুক্তি হবে শেষ মাধ্যম। তাছাড়া ইন্টারপোলের মাধ্যম হলেও প্রত্যর্পণের বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়া। দশকের পর দশক ধরে চলতে পারে সেই প্রক্রিয়া। প্রত্যর্পণের ইতিহাসে এমন নজির রয়েছে ভুরি ভুরি। আইনজ্ঞদের মতে ইন্টারপোলের রেড নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে একটি সতর্কবার্তা। আইনজ্ঞদের মতে ইন্টারপোলের রেড নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে একটি সতর্কবার্তা মাত্র। এটি কোনো গ্রেপ্তারি পরোয়ানাও নয়। ইন্টারপোলের ওয়েবসাইটে স্পষ্টই বলা রয়েছে, কোনো দেশের আইন রক্ষাকারী সংস্থাকে রেড নোটিশভুক্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধ্য করতে পারে না, প্রত্যর্পণ করতেও বলতে পারে না। সবটাই নির্ভর করে সংশ্লিষ্ট দেশ সেই রেড নোটিশের আইনি মূল্য দিচ্ছে কতটা তার উপর। তাছাড়া রেড নোটিশ জারি করার আগে ইন্টারপোলের সব দিক বিচার বিবেচনা করে তাদের কাছে পাঠানো সমস্ত তথ্যের ভিত্তিতে। এক আইন বিশেষজ্ঞ আলাপচারিতায় বলেন, এখানে শেখ হাসিনাকে নিয়ে রেড নোটিশ দেওয়ার ক্ষেত্রে অনেক বড় প্রশ্ন উঠতে পারে। প্রথমত, হাসিনাকে পালিয়ে গিয়েছেন নাকি তাকে নিরাপত্তার অজুহাতে ভারতে পাঠানো হয়েছে? তিনি যে দেশ ছাড়ার আগে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেননি, সেটা তো বাংলাদেশের রাষ্ট্রপতির কথাতেই স্পষ্ট হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার করার এখতিয়ার রয়েছে কি? স্বাধীনতা যুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধে যুক্তদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। এরপর 2016 সালে সংশোধনও করা হয়। তবে এই চুক্তিতে একটি বড় বাধা রয়েছে, রাজনৈতিক প্রকৃতি কথাটি।
অর্থাৎ কোনো প্রত্যর্পণের ক্ষেত্রে রাজনীতি যদি বড় হয়ে দেখা দেয় তাহলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। আর বাংলাদেশ তো এখন পর্যন্ত ভারতের কাছে কোনো অনুরোধই করেনি, তাই হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা ভারতের রয়েছে বলে মনে করেন না পর্যবেক্ষক মহল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কোন পথে হাঁটতে চলেছে? 3 মাস পার হয়ে গেলেও হাসিনাকে নিয়ে ভারত সরকার স্পষ্টভাবে তাদের কোনো অবস্থান জানায়নি। একমাত্র পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিনি ভারতেই রয়েছেন, আর প্রত্যর্পণের প্রশ্নটিকে হাইপোথেটিক্যাল বলে এড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভারত হাসিনা এবং বাংলাদেশের ব্যাপারে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়ে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশীয় রাজনীতির বিশেষজ্ঞ অধ্যাপক রাজগোপাল ধর চৌধুরী এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে স্পষ্ট করেই বলেন, বাংলাদেশের বর্তমান সরকার কোন পথে চলেছে তার উপর ভারত নজর রেখেছে। যেভাবে বাংলাদেশের অর্থনীতি অস্থির হয়ে উঠছে তাতে ইউনূসের সরকার কতদূর যেতে পারবে সেটাই দেখতে চাইছে ভারত। তবে তাই বলে ভারত কোনো কঠিন পদক্ষেপ নেয়ার পথেও যাচ্ছে না, বরং সবকটি সাপ্লাই লাইন খোলা রেখেছে। তেল, বিদ্যুৎ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভারত কোনোভাবে বিঘ্নিত হোক তা চায়নি। তবে হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই রাজনীতি করার জন্যই বাংলাদেশ সরকার হাসিনাকে লাগাম পরানোর অনুরোধ জানিয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে যেসব ফোনালাপ ফাঁস হচ্ছে তাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে নিশ্চিন্তে সময় কাটানোর মনোভাব নিয়ে চলছেন না। দলকে তিনি কিভাবে সংগঠিত করবেন তা স্পষ্ট নয়। তবে হাসিনার সঙ্গে যে আওয়ামী লীগের বিদেশে থাকা বা আত্মগোপনে থাকা নেতাদের যোগাযোগ রয়েছে সেটা দিন দিন স্পষ্ট হচ্ছে। ভারত সরকার এক্ষেত্রে হাসিনাকে কতটা ছাড় দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ সপ্তাহেই সুইডেন প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের জমায়েতে ফোনে হাসিনার ভাষণের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেই ভাষণে হাসিনা সরাসরি নিশানা করেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের। তাছাড়াও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। ফেসবুকে নিয়মিত নানা প্রতিবাদের ছবি ও ভিডিও তুলে ধরা হচ্ছে, তাতে হাজার হাজার লাইক পড়ছে, মন্তব্য আসছে। অধ্যাপক ধর চক্রবর্তী অবশ্য মনে করেন হাসিনার পক্ষে এই 77 বছর বয়সে দলকে পুনর্গঠিত করা খুবই কঠিন কাজ। তিনি বলেন, হাসিনা যে কাজে কর্মে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন সেটা সকলেই জানতেন। দুর্নীতির সুযোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে লুটতরাজ চালিয়েছেন তাতে মানুষ বিক্ষুব্ধই ছিলেন। তাই দেশের মানুষের আস্থা ফেরানোর পক্ষে হাসিনার কাজটি খুবই কঠিন। তাছাড়া ইতিহাসের পাতায় দেখা দিয়েছে স্বৈরাচারীর পতনের পর তার পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রায় থাকে না। তবে হাসিনার ভবিষ্যৎ এখন সবটাই ভারতের ওপর নির্ভরশীল। ভারত সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দিহান বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। আর হাসিনাকে ফেরত না পাঠানোর পক্ষে ভারতের হাতে মজুদ রয়েছে অনেক যুক্তি। সেই সব যুক্তির ভিত্তিতে সব রকম প্রত্যর্পণের অনুরোধ দীর্ঘ সময় নানা জটিলতার অজুহাতে ঝুলিয়ে রাখা বা প্রত্যাখ্যান করা ভারতের পক্ষে কোনো কঠিন কাজ নয়। অন্যদিকে গত 15 বছর ধরে ভারত সরকার হাসিনার কাছ থেকে যে রাজনৈতিক ও আর্থিক সুবিধা পেয়েছে, যার সম্পর্ককে সোনালী অধ্যায় বলে বিবেচনায় নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে ভারতের পক্ষে কোনোভাবেই হাসিনাকে হিংস্র থাবার সামনে ঠেলে দেওয়া সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষক মহলের একটি বড় অংশ। তাহলে কি হাসিনাকে ফেরত পাওয়া বাংলাদেশ সরকারের কাছে একরকম অনিশ্চিত? ভারতের একদল পর্যবেক্ষক মনে করেন সবটাই মানুষের ক্ষোভকে চাঙা রাখার কৌশল মাত্র। আজ হোক কাল হোক আমি ক্ষমতা ফিরে পাবই, তারপর মজা দেখাবো, কাদের হুমকি দিলেন স্বৈরাচারী হাসিনা। আজ না কাল আমি অবশ্যই ক্ষমতা ফিরে পাবো এবং একদিন আমার অবস্থানও ফিরে আসবে। আমার বিশ্বাস আল্লাহর সাহায্যে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। যেসব ট্রাস্টের মাধ্যমে মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে, যেমন ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট সহ আরও হাজারো ট্রাস্ট, সেগুলি বাতিল করে দিয়ে সব টাকা গরিব মানুষের হাতে তুলে দেওয়া হবে। গ্রামাঞ্চলের অসহায় মানুষের জন্য আমি সবকিছু দান করব, এটাই আমার প্রতিজ্ঞা। আমি যা বলি তা আমি করতে পারবো, কারণ আমার আত্মবিশ্বাস আছে। ইনশাল্লাহ আমি যখন বেঁচে আছি তখন আমি এটা করব। বিধবা, নিগৃহীতা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা যে কোনো ভাতা সবই চুরি করে খাওয়া হয়েছে। আমার লক্ষ্য হবে এসব চুরির বিরুদ্ধে যুদ্ধ করা। এছাড়া আমার যে বইগুলোর জন্য বাজেট দিয়েছিলাম সেগুলো টাকা কোথায় গেল? বই ছাপানোর জন্য যে অতিরিক্ত 700 কোটি টাকা নেওয়া হয়েছিল তা নিয়ে তদন্ত করা হবে। দুর্নীতি দমন কমিশন কি করেছে? তারা মামলা করেছে, কিন্তু কেন তা কন্টেস্ট করেনি? যদি তারা সত্যি সৎ হতো তবে তারা কোর্টে যেত।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।